আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, ইসরায়েলের গণহত্যা আন্তর্জাতিক আইন কোনোদিনও ফিলিস্তিনিদের রক্ষা করতে পারেনি। গত ২১ মাস ধরে গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ আন্তর্জাতিক আইন ও নিয়মভিত্তিক ব্যবস্থার মৃত্যু ডেকে এনেছে বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনি আইনজীবী ও লেখক রজা শেহাদে। তিনি বলেছেন, এখন ইসরায়েল কোনো রকম লুকোছাপ না করে যুদ্ধ অপরাধমূলক নীতি প্রকাশ্যেই ঘোষণা করেছে। এরপর জানাবো, ফিলিস্তিনি মুক্তির শেষ অধ্যায় লিখে গেছেন হামাসের কমান্ডার মোহাম্মদ দেইব। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা শহীদ কমান্ডার মোহাম্মদ দেইবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার বীরত্বগাথা স্মরণ করেছে। বলেছেন, তার ভাইয়েরা, সন্তানেরা, বিশ্বজুড়ে অনুসারীরা তার পথেই এগুচ্ছে এবং দখলদার শক্তির উপর কৌশলগত আঘাত হানছে। ইহুদিবাদী ইসরায়েলকে কোনোভাবেই শান্তিতে থাকতে দিবে না হামাসের যোদ্ধারা। এদিকে ইরানে গুপ্তচরবৃত্তির শাস্তি মৃত্যুদণ্ড, বাজেয়াপ্ত হবে সম্পত্তিও। ইরানের সংসদে গুপ্তচরবৃত্তির শাস্তি বাড়ানোর জন্য একটি সংশোধনী প্রস্তাব বিপুল ভোটে অনুমোদন করা হয়েছে। এদিকে সরকারের বিরুদ্ধে আন্দোলনে ৯০ দিনের আলটিমেটাম দিল পিটিআই। সরকার বিরোধী আন্দোলনকে ডু অর ডাই বলে আখ্যা দিয়ে পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআইয়ের নতুন কর্মসূচিকে দলের ভবিষ্যৎ নির্ধারণের আন্দোলন হিসেবে বর্ণনা করেছেন খাইবার পাখতুনখার মুখ্যমন্ত্রী আলী আমিন গাদ্দাফুর। এবং সর্বশেষ জানাবো, মার্কিন শুল্ক বাংলাদেশের রপ্তানিতে প্রভাব, বেকারত্বের সংখ্যা। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের শুল্ক আলোচনায় এখনও কোনো দৃশ্যমান ফল না আসলেও আলোচনা চালিয়ে যাওয়ার আশা করছে সরকার। কিন্তু এরই মধ্যে যুক্তরাষ্ট্র তৈরি পোশাক রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। বিখ্যাত মার্কিন ব্র্যান্ড ওয়ালমার্ট সহ আরও কিছু ক্রেতা বাংলাদেশে তাদের কার্যকলাপ স্থগিত করতে শুরু করেছে। এতে বাংলাদেশে বেকারত্বের সংখ্যা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইসরায়েলের গণহত্যা আন্তর্জাতিক আইন কোনোদিন ফিলিস্তিনিদের রক্ষা করেনি। গত ২১ মাস ধরে গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ আন্তর্জাতিক আইন ও নিয়মভিত্তিক ব্যবস্থার মৃত্যু ডেকে এনেছে বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনি আইনজীবী ও লেখক রজা শেহাদে। তিনি বলেছেন, এখন ইসরায়েল কোনো রকম লুকোছাপা না করে যুদ্ধ অপরাধমূলক নীতি প্রকাশ্যেই ঘোষণা করছে। সম্প্রতি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটস গাজায় রাফায় ধ্বংসাবশেষের মধ্যে ফিলিস্তিনিদের একটি শিবিরে জোরপূর্বক স্থানান্তরের পরিকল্পনা প্রকাশ করেছে। এটি মূলত একটি কনসেন্ট্রেশন ক্যাম্প তৈরি করা শামিল বলে উল্লেখ করেছেন তিনি। দ্য গার্ডিয়ানকে ইসরায়েলি মানবাধিকার আইনজীবী মাইকেল স্পার্ট বলেছেন, কার্টস মানবতার বিরুদ্ধে অপরাধের একটি পরিকল্পনার ঘোষণা করেছে। শেহাদে আরও বলেছেন, ফিলিস্তিনিদের মানবিকতা অস্বীকার করার বীজ ১৯৪৮ সালে আরব ইসরায়েল যুদ্ধেই বপন করা হয়েছিল। তখন তাদের ভূমি এবং সম্পদ থেকে জোরপূর্বক উচ্ছেদ করা হয়, যা ফিলিস্তিনিরা নাকবা বা বিপর্যয় নামে স্মরণ করে। সেই থেকে ইসরায়েলের পক্ষ থেকে আরবদের ঘরবাড়ি ও জমি দখলে কোনো অপরাধবোধ ছাড়াই চালানো হচ্ছে। তিনি আরও বলেছেন, ইসরায়েলের যুদ্ধ অপরাধ ঠেকাতে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর ব্যর্থতা হতাশাজনক। আন্তর্জাতিক ফৌজদারি আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পশ্চিমা দেশগুলো এখন ইসরায়েলকে সামরিক ও রাজনৈতিক সমর্থন দিয়ে যাচ্ছে। তবে শেহাদে মনে করেন, ফিলিস্তিন
ফিলিস্তিনিদের আশা আন্তর্জাতিক আইনের উপর নয়, বরং তাদের সুমুদ বা দৃঢ়তা টিকে থাকার মানসিকতার উপর নির্ভর করছে। তিনি আরও বলেন, ৭৭ বছর পরও ফিলিস্তিনিরা তাদের ভূমির প্রতি অটল থেকেছে এবং পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপন ও ভৌগোলিক পরিবর্তনের উপর আমরা ছেড়ে দেইনি। ফিলিস্তিনি মুক্তির শেষ অধ্যায় লিখে গেছেন কমান্ডার দেইব। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা শহীদ কমান্ডার মোহাম্মদ দেইবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার বীরত্বগাথা স্মরণ করেছেন। বলেছেন, তার ভাইরা, সন্তানেরা ও বিশ্বজুড়ে অনুসারীরা তার পথে এগুচ্ছে এবং দখলদার শক্তির উপর কৌশলগত আঘাত হানছে। আজ নিজের টেলিগ্রাম চ্যানেল এক বিবৃতিতে আবু উবাইদা ঘোষণা করেছেন, মোহাম্মদ দেইবের রেখে যাওয়া উত্তরাধিকার যুদ্ধ অপরাধী ও লুটেরাদের জন্য একটি দুঃস্বপ্ন হয়ে থাকবে। দখলদার কখনো শান্তিতে থাকতে পারবে না, এমন হুঁশিয়ারি উচ্চারণ করে কাসাম ব্রিগেডের মুখপাত্র আরও বলেছেন, যখন দেইব তার সহযোদ্ধারা তাদের রক্ত দিয়ে ফিলিস্তিনি মুক্তির অধ্যায় শেষ করে লিখে গেছেন, তখন দখলদাররা এই ভূমিতে আর কখনোই শান্তিতে বসবাস করতে পারবে না। বিবৃতিতে আবু উবাইদা আরও বলেছেন, মোহাম্মদ দেইব তার সহযোদ্ধাদের সঙ্গে আল আকসা বন্যা অভিযানের নেতৃত্ব দিয়ে শত্রুদের ইতিহাসে সবথেকে ভয়ঙ্কর আঘাত হেনেছে। এই আঘাত দখলদার শক্তির প্রতিরোধ ক্ষমতাকে চিরতরে ভেঙে দেয়, সমগ্র মুসলিম জাতিকে ফিলিস্তিন ইস্যুর পেছনে একত্রিত করে এবং ফিলিস্তিন প্রশ্নকে আরও সংগ্রামের কেন্দ্রবিন্দুতে ফিরিয়ে আনে। ইরানে গুপ্তচরবৃত্তির শাস্তি মৃত্যুদণ্ড, বাজেয়াপ্ত হবে সম্পত্তিও। ইরানের সংসদ ও গুপ্তচরবৃত্তির শাস্তি বাড়ানোর জন্য একটি সংশোধনী প্রস্তাব বিপুল ভোটে অনুমোদন করা হয়েছে। সংশোধিত আইন অনুযায়ী যদি কেউ শত্রুরাষ্ট্র ও গোষ্ঠীর জন্য কোনো গোয়েন্দা গুপ্তচরবৃত্তির কার্যকলাপ এবং অপারেশনাল কার্যক্রম জড়িত বলে প্রমাণিত হয়, তাহলে তার শাস্তি মৃত্যুদণ্ড, পাশাপাশি সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলকে এই শত্রুরাষ্ট্র ও গোষ্ঠী চিহ্নিত করার কর্তৃপক্ষ এবং মিনিস্ট্রি অব ইন্টেলিজেন্স শত্রুদের নেটওয়ার্ক চিহ্নিত করার কর্তৃপক্ষ হিসেবে মনোনীত করা হয়েছে। প্রস্তাব মূল বক্তব্য, সুপ্রিম জাতীয় নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, যা তারা ইতিমধ্যেই শত্রুরাষ্ট্র হিসেবে বিবেচিত, বাদে অন্যান্য শত্রুরাষ্ট্র এবং গোষ্ঠীগুলোকে মনোনীত করার সক্ষমতা রয়েছে। এর আগে যে প্রস্তাবটি ছিল তাতে রাষ্ট্রপক্ষ ও রাষ্ট্র বা গোষ্ঠী নির্দিষ্ট সংখ্যা দেওয়া হয়নি এবং সংসদে ফেরত পাঠানোর জন্য এই অস্পষ্টতাকে কারণ হিসেবে উল্লেখ করেছে ইরানের দ্য গার্ডিয়ান কাউন্সিল। সংশোধিত মূল প্রস্তাবের আরেকটি অনুচ্ছেদে জনসাধারণের মধ্যে বিভাজন বা জাতীয় নিরাপত্তার ক্ষতি করার উদ্দেশ্যে শত্রু বা বিদেশি নেটওয়ার্কগুলোতে যারা তথ্য বা ভিডিও পাঠায় তাদের শাস্তি নির্ধারণের জন্য বিশেষ আলোচনা করা হয়েছে। নতুন প্রস্তাব অনুযায়ী ওই কর্মকাণ্ডগুলো এখন থেকে অপরাধ হিসেবে গণ্য করা হবে। একই সঙ্গে এর জন্য কারাদণ্ড এবং সরকারি ও জনসেবা থেকে স্থায়ীভাবে বরখাস্ত করার শাস্তি নির্ধারণ করা হয়েছে। মার্কিন শুল্ক বাংলাদেশের রপ্তানিতে প্রভাব, বেকারত্বের সংখ্যা। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের শুল্ক আলোচনায় এখন কোনো দৃশ্যমান ফল না আসলেও আলোচনা চালিয়ে যাওয়ার আশা করছে সরকার, কিন্তু এরই মধ্যে যুক্তরাষ্ট্র তৈরি পোশাক রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। বিখ্যাত মার্কিন ব্র্যান্ড ওয়ালমার্ট সহ আরও কিছু ক্রেতা এবার বাংলাদেশে তাদের কার্যকলাপ স্থগিত করা শুরু করেছে বলে জানা গেছে। বাংলাদেশি রপ্তানির বড় একটি গন্তব্য যুক্তরাষ্ট্র। এ কারণে নতুন করে আরোপ করা মার্কিন শুল্কের প্রভাব শুধু তৈরি পোশাক খাতে নয়, বরং পুরো রপ্তানি খাতকে অস্থিতিশীল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্লেষকরা আরও বলছে, যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক সহ বিভিন্ন পণ্য রপ্তানি করেন এমন শিল্প মালিক ও ব্যবসায়ীরা ডয়চে ভেলেকে জানান, শুল্কের হার প্রতিযোগী দেশগুলোর চেয়ে বেশি হলে প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে বাংলাদেশ। তাদের মতে শুধু বিকল্প বাজার খুঁজেই পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে। শিল্প খাতে বেকারত্বের আশঙ্কা করছেন তারা। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো তালিকা অনুযায়ী 2024 সালে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে 98 ধরনের পণ্য রপ্তানি হয়েছে। এর মধ্যে প্রচলিত পণ্যের বাইরে অনেক অপ্রচলিত পণ্য রপ্তানি করা হয়। তবে বাংলাদেশের মোট রপ্তানি আয়ের 80 ভাগই আসে
তৈরি পোশাক থেকে বাংলাদেশ থেকে রপ্তানি করা পোশাকের একক দেশ হিসেবে সবথেকে বড় গন্তব্য হল যুক্তরাষ্ট্র। আর পোশাক খাতসহ আরও কিছু শিল্প প্রতিষ্ঠানে এমন ইউনিট আছে যা গড়ে তোলাই হয়েছে যুক্তরাষ্ট্র রপ্তানির জন্য। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে 2024-25 অর্থবছরে যুক্তরাষ্ট্রের বাজারে 1 থেকে 100% পর্যন্ত রপ্তানি করছে এমন ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা 2,377টি। এর মধ্যে 801টি প্রতিষ্ঠান তাদের মোট রপ্তানির 50%-এর বেশি করেছে যুক্তরাষ্ট্রে। রপ্তানিকারকরা বলছেন যুক্তরাষ্ট্রের উপর বেশি নির্ভরশীলতার কারণে এই প্রতিষ্ঠানগুলো বেশি ঝুঁকিতে পড়বে। এই 801টি প্রতিষ্ঠান গত অর্থবছরে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশে মোট রপ্তানি করেছে 666 কোটি ডলারের পণ্য। এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছে 505 কোটি ডলার, যা যুক্তরাষ্ট্র বাংলাদেশের মোট রপ্তানির 58%। সব মিলিয়ে গত অর্থবছরে যুক্তরাষ্ট্রে 876 কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশের মধ্যে তৈরি পোশাক রপ্তানির মূল্য 759 কোটি ডলার।